Okay, so it is 3:05 and we will all start our webinar. Thank you to everybody who has joined. স্বাগতম আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কিভাবে এফেক্টিভলি কমিউনিকেট করব। আমাদের এই ওয়েবিনার সিরিজে আমরা এটা আমাদের সেকেন্ড ওয়েবিনার। আমাদের প্রথম ওয়েবিনারটা ছিল সাইকো সোশ্যাল সাপোর্ট কি সেই বিষয়ের উপরে। আমার নাম শামসিন, আমি আইডেন্টিটি ইনক্লুশনের ফাউন্ডার সিইও। আইডেন্টিটি ইনক্লুশন এমন একটি সংস্থা যেখানে আমরা সাইকো সোশ্যাল সাপোর্ট দেই, সাপোর্ট গ্রুপ মিটিংস অর্গানাইজ করি, আমরা কনসালটেন্সি করি বিভিন্ন সংগঠনের সাথে যাতে তারা মেন্টাল হেলথ অ্যান্ড ডিসেবিলিটি ইনক্লুসিভ হয়। এবং আমরা যে কাজগুলো করি সেগুলি মূলে একদম থাকে যে মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা অ্যাডভোকেসি করব, যাতে এই বিষয় নিয়ে মানুষের সচেতনতা বাড়ে। এর জন্য আমরা অলসো অনেক রকম ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রেনিংস করিয়ে থাকি। আমাদের এই ওয়েবিনার সিরিজটা আমরা করছি এই বছর থেকে, এবং এইখানে আমরা বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস করব যেটা মানসিক স্বাস্থ্যের জন্য রেলিভেন্ট। এবং আজকে আমাদের একটা স্পেশাল স্পিকার আছেন। আম, তাকে আমি বলবো নিজের পরিচয়টা নিচেই দিতে এবং আমাদের আজকের যে টপিকটা সেটা ইন্ট্রোডিউস করাই দিতে। তো তার আগে একটু বলে নিই যে আমাদের এই ওয়েবিনারটা কিভাবে আমরা অর্গানাইজ করছি এবং সেটা কিভাবে চলবে। সো ফর দ্য নেক্সট 40 মিনিটস তহিদা শিরোপা তার বিষয়গুলো তুলে ধরবেন, সে কথা বলবে, অ্যান্ড শি উইল এক্সপ্লেন টু আস কিভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে ইফেক্টিভলি কমিউনিকেট করতে চায় এবং করা যায়, এবং সে কিভাবে সেটা করবে সেটা সে তার স্লাইডস শেয়ার করবে এবং তার একটা প্রসেসের মধ্যে দিয়ে শি উইল ইন্ট্রোডিউস দিস টপিক টু আস। অ্যান্ড 40 মিনিটস পরে কোয়েশ্চেন আনসারের একটা সুযোগ থাকবে। সো আমাদের নিচে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্টসরা যে কোয়েশ্চেন এন্ড কিউএনএ নামের একটা আইকন আছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের কোয়েশ্চেন দিতে পারেন। অলরেডি আমরা রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে কিছু কোয়েশ্চেন্স অলরেডি পেয়েছি, সেগুলো আমরা লাস্ট 15 মিনিটসে অ্যাড্রেস করব। এবং এখানে কিউএনএ সেকশনটা ছাড়াও চ্যাটও আপনারা লিখতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা লিখতে পারবেন। একটু কষ্ট করে আম, সেইগুলো একটু লিখে রাখবেন, যাতে আমরা 40 মিনিটস পরে সেই কোয়েশ্চেনগুলি করব। এর মানে হচ্ছে যে তহিদা যতক্ষণ 40 মিনিট ধরে কথা বলবে সেটার মাঝখানে আমরা কোনো কোয়েশ্চেন নিব না, কোয়েশ্চেনগুলো আমরা শেষে নিব। So, without further ado, I am going to ask Toida to start your session. Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ সামসিন অ্যান্ড দ্য আইডেন্টি ইন্টিগ্রেশন টিম। আশা করি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং সবাইকে ভেরি গুড। হ্যাঁ, আমি আমার স্লাইডটা শেয়ার করে তারপর আমরা আমাদের ইন্ট্রোডাকশন আজকের সেশনে কি কি হবে সেই বিষয়ে কথা বলবো। আশা করি আমার স্লাইড দেখা যাচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছেন। এবং সবাইকে অনেক ধন্যবাদ দুপুরবেলা সেশনে জয়েন করার জন্য। এবং হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই দুপুরবেলা সবাই অনেক কাজের মধ্যে যেখানে জয়েন করেছেন। তার মানে আমরা প্রত্যেকে আসলে আমাদের মানসিক স্বাস্থ্যকে অনেক গুরুত্ব দেই, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সে কারণেই এখানে জয়েন করা। এবং মনের বন্ধু জায়গাটা থেকে যদি একটু বলি, আমি আমার নিজের পরিচয় দিয়ে, আমার নাম তৌহিদা শিরোপা, আমি মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এবং মনের বন্ধু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্যের প্ল্যাটফর্ম। এবং মনের বন্ধুতে আমরা যেটা কাজ করে থাকি, আমরা মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, বিভিন্ন রকম কাউন্সেলিং, অনলাইন, ইন পার্সন। আমাদের অনেক ধরনের প্যাকেজ আছে ফর স্টুডেন্টস, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের জন্য। আমরা অনেক সচেতনতামূলক কাজ করে থাকি, আমরা অনেক কন্টেন্ট বানিয়ে থাকি, কোর্স ডেভেলপ করে থাকি। এবং আমাদের 24/7 হেল্পলাইন আছে, ঢাকা একটি সেন্টার আছে। আপনার
আমাদেরকে যে কোনো ভাবে আসলে পেতে পারেন। আপনারা আমাদেরকে আমাদের হেল্পলাইন দিয়ে, আমাদের ওয়েবসাইট দিয়ে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং গুগল প্লে স্টোরে আমাদের যে মোবাইল অ্যাপ আছে সব কিছু দিয়ে আমাদেরকে আসলে রিচ আউট করতে পারেন, পেতে পারেন যে কোনো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা, বা নিজের যদি কোনো রকম সাপোর্ট দরকার হয় আমাদের বন্ধু বান্ধবদের, প্রিয়জনদের। মনের বন্ধু শুরু করেছিলাম আমি আসলে 2016 সালে, এবং এখন পর্যন্ত আমরা প্রায় বাংলাদেশে প্রায় 70 লাখের বেশি মানুষের কাছে আমরা আমাদের সেবা পৌঁছে দিয়েছি। আমাদের প্রায় 3 লাখের বেশি আমাদের পেইড কাস্টমার আছে। 100টার বেশি প্রতিষ্ঠানের সাথে আমাদের পার্টনারশিপ আছে যেখানে আমরা মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। এবং সবকিছু করার পেছনে বড় কারণ হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে এই সেক্টরে কাজ করি প্রায় 15 বছর ধরে, এবং আমি নিজে একজন মেন্টাল হেলথের অ্যাডভোকেট হিসেবে সচেতনতার কাজ করি সে কারণে থেকে যে আমার সবসময় মনে হয় যে মানুষের এই সাপোর্টটা অনেক বেশি দরকার, এবং খুবই অথেন্টিক এবং প্রফেশনাল সাপোর্ট। সেই কারণে আমরা আসলে এই পার্টনারশিপটার মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ। আহ তো সেটা একটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে তো সেই জায়গাটা থেকে বলছি। এন্ড দ্য সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের আজকের সেশনটা যে বিষয়ে কথা ছিল সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ে কিভাবে কথা বলা যায়। হ্যাঁ। তো আমরা আসলে কিভাবে কমিউনিকেট করব, কিভাবে এফেক্টিভলি কমিউনিকেট করব, তার আগে আমি একটু জানতে চাই যারা এখানে পার্টিসিপেন্ট আমাদের এখানে জয়েন করেছেন, তারা যদি তাদের নাম তো অলমোস্ট সবারটাই দেখা যাচ্ছে, প্রত্যেকের নামের সাথে যদি একটু মিলিয়ে একটা কোনো পজিটিভ বা গুড কোয়ালিটি আমাদেরকে একটু চ্যাট বক্সে লেখেন, তাহলে আমি ভাববো যে সবাই আমাকে শুনছে। আমি সেজন্য আপনাদেরকে 30 সেকেন্ডস টাইম দিতে পারি। যদি আপনারা একটু আপনাদের নামের একটু পাশের সাথে মিলিয়ে একটা কোনো পজিটিভ কোয়ালিটি আমাদেরকে একটু লেখেন চ্যাট বক্সে। আম, আমি আমাকে দিয়েও বলতে পারি, ধরেন আমার নাম শিরোপা, আমি অনেক সৎ। হ্যাঁ। সো একজন লিখেছেন যে হচ্ছে যে মাইমুনা, যিনি লিখেছেন উনি অনেক হাম্বল। আর আরো যদি কেউ এরকম লিখতে চান, প্রত্যেকে যদি একটু কষ্ট করে লেখেন তাহলে আমরা বুঝবো যে আমরা আসলে সবাই এখানে মাইন্ডফুলি আছি। একজন লিখেছে ঋতু, রেসপেক্টফুল, থ্যাংক ইউ। একজন লিখছে যে আমি খুবই আর্টিস্টিক। তাসনিম লিখেছে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। Someone thought this would be in English. I'm really sorry for that. নুসাইবা মনে করেন যে উনি একজন মানবিক মানুষ। ওকে। সো সবাই লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেটিং। হ্যাঁ। সো আমরা এই যে বললাম যে আমরা কিন্তু একটুর মধ্যে আমরা খেয়াল করে ফেললাম যে আমাদের প্রত্যেকের নামটা যেরকম খুব সুন্দর, এবং একই সাথে আমাদের একটা সুন্দর কোয়ালিটিও কিন্তু আমরা ঠিক খুঁজে পেলাম। তো এখন যদি আমরা বলি যে আমরা এই যে অনেক রকম হ্যাসেল থেকে সবাই এসেছি না এখন, এভরিওয়ান, মানে এই মানে ইজ ইন ডিফারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে, না সবাই বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে আছে, বিভিন্ন রকম চিন্তা এই মুহূর্তে আমাদের মাথায় চলছে, কাজ করছে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি একটু মাইন্ডফুল হওয়ার জন্য, এবং আমরা আমাদের সেশনের যদি একটু ফোকাস করতে চাই, এই মুহূর্তে যদি এখানে আমাদের মনটাকে নিয়ে আসতে চাই, সেই জন্য আমরা একটা ছোট্ট ব্রিদিং এক্সারসাইজ করব। সো আপনার এই ব্রিদিং এক্সারসাইজটা করার একটা বড় কারণ হচ্ছে যে এটা করলে আমরা অনেক সময় এরকম টেনশনে থাকি। সো আমাদের সেই টেনশনটা কমে যাবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক ওভার থিঙ্কিং করি, আননেসেসারি টেনশন করি, অনেক কিছু একটু বেশি ভেবে ফেলি, এবং কোনো কিছু ঘটনা ঘটার আগেই আসলে আমরা চিন্তা করতে থাকি। তো সেই জায়গাটা অনেক বেশি কমে আসবে। একই সাথে হয় অনেক সময় আমাদের যখন অনেক অ্যাংজাইটি হয়, অনেক টেনশন হচ্ছে, অনেক অহেতুক টেনশন হচ্ছে, তখন দেখা যায় যে আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, আমাদের বুক ধড়ফড় করে অনেক চিন্তায়। তো আমরা যখন এই ব্রিদিং এক্সারসাইজটা করব, সেটাও আসলে আমাদের কমে আসবে। এবং অনেক সময় ফোকাস করতে পারি না যে আমরা অনেক কিছুর মধ্যে আছি, আমাদের মাথায় এত ক্লাউড, এত কথা, এত কিছু, এত রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, অনেক রকম থটস, চিন্তা, হ্যাঁ, আমাদের মধ্যে মানে কাজ করছে। তখন আমরা কি করতে পারি, তখন আমরা একটু ব্রিথিং এক্সারসাইজ করলে আমাদের আসলে আমরা ফোকাস করতে পারবো এবং আমাদের কাজে
মনোযোগ আসবে। এবং শেষের যে জিনিসটা সেটা হচ্ছে কি, অনেকেরই আমাদের ঘুমের সমস্যা হয়। হ্যাঁ, আমরা যখন ঘুমাই তখন আমাদের খুব স্লিপে একটা ডিসরাপশন তৈরি হয় কারো কারো ক্ষেত্রে। তো সেই জায়গাটাতেও আমাদের আসলে অনেক বেশি রাতে ঘুম ভালো হবে যদি আমরা দেখি যে আমাদের ঘুম আসছে না, ঘুম আসছে না। আমরা অনেক সময় আমাদের মোবাইলে স্ক্রল করতে থাকি, হয়তো একটু সোশ্যাল মিডিয়া দেখি, একটু রিল দেখি, এরকম অনেক কিছুর মধ্যে কিন্তু আমরা আমাদের মাইন্ডটাকে নিয়ে যাই। দেন আবার কিন্তু আমাদের স্লিপ ডিসরাপশন হয়। তো সেই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি ঘুমানোর, যখন আমরা আমাদের বেডে যাব, তখনও যদি আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করি, তাহলেও কিন্তু আমাদের ঘুমের দিকে আমাদের মনটা চলে আসবে এবং আমরা তখন অবশ্যই মোবাইল ধরবো না। তো আমরা যেটা করতে পারি, আমরা খুবই কমফোর্টেবল হয়ে বসবো। অ্যান্ড দেন কমফোর্টেবল হয়ে বসার পরে আমরা যেটা করব, আমরা আমাদের একটা একটা গভীর ভাবে একটা শ্বাস নিব এইরকম করে, and then hold করব, 1 2 3 4, and then আবার আমি আস্তে আস্তে শ্বাসটাকে ছেড়ে দিব। and then এরকম করে আবার আমি নিব, hold, 1 2 3 4, and then ছেড়ে দিব। আমরা যদি এরকম করে 3 টাইমস করি, 3বার করি, তাহলেই দেখা যাবে যে আমরা আসলে আমাদের সেশনে আমাদের মনোযোগটাকে কমপ্লিটলি পুরোপুরি নিয়ে আসতে পারবো। এবং এটা খুব হেল্প করে যখন আমরা অনেক টেনশন করি এবং কোনো কিছুতে আমরা কনসেন্ট্রেট করতে পারি না তখন। এখন আমরা জানি আমরা নানা রকম সিচুয়েশনের মধ্যে আছি। এই যে একটা আমার ছোট্ট একটা কিউআর কোড আছে এবং একটা ফর্ম আছে, আমরা একটু জানতে চাই যে এই মুহূর্তে যারা আমরা এখানে জয়েন করেছি, তাদের আসলে স্ট্রেস লেভেলটা কি রকম, তারা আসলে কেমন আছেন। হ্যাঁ, যে আমরা যদি একটু ভাবি, এটা করতে ম্যাক্সিমাম 1 মিনিট লাগবে। কারো যদি খুব অসুবিধা না হয়, তাহলে একটু আপনারা যদি আমাদেরকে একটু মাপতে পারেন এখানটায় যে আপনাদের স্ট্রেস লেভেলটা কি, এবং আমাকে যদি চ্যাট বক্সে জানান যে আসলে এটা কি আপনাদের মডারেট লেভেলে আছে, নাকি হাই লেভেলে আছে, নাকি লো লেভেলে আছে। হ্যাঁ, এখানে সুদীপ আপা অলরেডি আপনি চ্যাট বক্সে লিঙ্কটাও দিয়ে দিয়েছেন, একটু যদি আমাকে একটু জানান। আপনার এখান থেকে স্ক্যানও করে নিতে পারবেন এবং ফর্মটা চ্যাট বক্সে দেওয়া আছে, চ্যাটের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এখন মেপে নিতে পারবেন যে আপনাদের এই মুহূর্তে আপনার স্ট্রেস লেভেলটা কিরকম আছে। যদি কারো কোনো টেকনিক্যাল অসুবিধা হয় সেটা প্লিজ জানিয়েন। দেন আমরা তাহলে পরের স্লাইডে চলে যাব। আর আপনারা মেপের মধ্যে আমাকে জানিয়ে দিন চ্যাট বক্সে যে আপনাদের এটা কি অবস্থায় আছে, স্ট্রেসটা কি অবস্থায় আছে। ফর্মটা যেহেতু চ্যাট বক্সে আছে, সো আপনারা প্লিজ মেপে আমাকে জানিয়ে দিন। হ্যাঁ, সেশন শেষ হওয়ার আগে দিয়ে দিয়ে যে আপনাদের কি অবস্থায় ছিল। ঠিক আছে, এখন আমরা যদি বলি একটু পাশাপাশি যে আজকে আমরা এই মুহূর্তে কেমন আছি। হুম, সো আপনারা বলেন যে এই মুহূর্তে আপনারা আসলে কিরকম আছেন। আপনারা ভালো আছেন, নাকি ঠিকঠাক আছেন, নাকি ভালো নেই। একজন দিয়েছে যে তার মডারেট স্ট্রেস। থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট। ভালো নেই আছি কি বেশ ভালো আছি, কিরকম আছি। আপনারা যদি একটু চ্যাট বক্সে লেখেন যে আপনারা আজ কেমন আছেন, এই মুহূর্তে কেমন আছে। অনেকে যেহেতু স্ট্রেস মেজার করছেন, তারপরও লিখতে পারেন যে এই মুহূর্তে আপনারা কেমন আছেন। একজন লিখেছে বেশ ভালো, থ্যাংক ইউ। একজন লিখেছে ঠিকঠাক। একজন দিয়েছে আবার মডারেট স্ট্রেস, থ্যাংক ইউ ফর শেয়ারিং। একজন লিখেছে ভালো।
একজন লিখেছে ভালো নেই। সো বোঝাই যাচ্ছে যে আমরা প্রত্যেকে নানা রকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আছি, কেউ ভালো আছি, কেউ বেশ ভালো আছি, কেউ ভালো নেই। হ্যাঁ, তো এরকমের মধ্যেই কিন্তু আমরা, এই যে আমরা প্রতিদিন নিজেকে একবার হলো জিজ্ঞাসা করছি না যে আমরা কেমন আছি, আমরা নিজেকে প্রতিদিন একবার জিজ্ঞাসা করব। এইটা আমরা আমরা যেই আজকে সেশনটা করছি, যে আমরা আসলে মানসিক স্বাস্থ্য বিষয়ে কিভাবে কথা বলা যায়, তার সবচেয়ে প্রথম ধাপটা হচ্ছে যে আমি নিজেকে জিজ্ঞাসা করতে পারি কিনা যে আজ আমি কেমন আছি। তাহলে কিন্তু আমার অ্যাটলিস্ট আমার চেকিংটা হয়ে যাবে যে আমি সত্যি সত্যি কেমন আছি। হ্যাঁ, তো আমরা যখন বলি যে মানসিক স্বাস্থ্য কি, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা এখন অনেকে অনেক কথা বলি। আমরা যেমন মনের বন্ধুতে কথা হয়, কাজ হয়, আইডেন্টিটি ইনক্লুশনে কাজ হয়। তো আমরা অনেক রকম কিন্তু কাজ করি, কথা বলি। কিন্তু আমরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মানসিক স্বাস্থ্য বিষয়টা আসলে কি, হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যে কথা বলি, আমাদের কাজগুলো করে থাকি, তো সেখানে কিন্তু আমরা এটা বারবারই কিন্তু আসে। তো মানসিক স্বাস্থ্যের মধ্যে আমাদের চিন্তা, আমাদের অনুভূতি এবং আমাদের আচরণ, এই বিষয়গুলো প্রভাব ফেলে। একই সাথে আমরা কিভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম চাপ আসে সেগুলোকে মোকাবেলা করি, তখন আমরা কি ধরনের প্রতিক্রিয়া দেখাই, আমরা আমাদের অন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে কি করি এবং কিভাবে সিদ্ধান্ত নিই, তা নির্ধারণ করতে আমাদের যে ভালো থাকার যে অবস্থাটা আমাদেরকে নির্ধারণ করে, সহায়তা করে, সেটাই আসলে মানসিক স্বাস্থ্য। যে আমরা আসলে ঠিকভাবে চিন্তা করতে পারছি কিনা, আমরা আমাদের অনুভূতিগুলোকে বুঝতে পারছি কিনা, সেগুলো আমাদের আচরণে কোনো প্রভাব ফেলছে কিনা, একই সাথে আমরা চাপ বা স্ট্রেস আমরা আসলে ফিক্স করতে পারছি কিনা বা মোকাবিলা করতে পারছি কিনা, অন্যদের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করছি এবং কিভাবে আমরা আসলে সিদ্ধান্ত নিচ্ছি, তাই তো? এবং একই সাথে আমরা দেখি যে আমরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, কাজ করি, আমি জানি যে এখানে যারা আছেন অনেকেই এই ব্যাপারে জানেন যে অনেক রকম মিথ, ভ্রান্ত ধারণা, কুসংস্কার, এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে হয়। অনেকেই মনে করে যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বা মানসিক রোগ মানে পাগলের বিষয়। অনেকে মনে করে নিশ্চয়ই তার কোনো জীবনে কোনো খারাপ ঘটনা সে ঘটিয়েছে, সে কারণেই তার আসলে মানসিক রোগ হয়েছে, বা তো এটা তার অভিশাপ, কোনো শাস্তি কোনো। হ্যাঁ, অনেকে মনে করে যে মানসিক সমস্যা হলে চিকিৎসা করানোটা মানে হচ্ছে দুর্বলতা, কোনো দরকার নাই। এটা যদি আমি করি তাহলে আসলে, বা এটা নিয়ে কথা বলি, মেবি আমাকে কেউ মনে করতে পারে যে নিশ্চয়ই ওর কোনো সমস্যা আছে, ওই আসলে মানসিক ভাবে অসুস্থ এ কারণে, এবং ও দুর্বল মানুষ, কেন তাহলে নিজের খারাপ কথা অন্যকে বলবে, এভাবে লোকে ভাবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানটা আসে সেটা হচ্ছে মন। বিষয়টা আমরা কিন্তু দেখতে পারি না। মন এমন একটা বিষয়, সেটা আমরা শুধু অনুভব করতে পারি। যেহেতু আমরা মন দেখতে পারি না, শুধু অনুভব করতে পারি, তাই অনেকের ভ্রান্ত ধারণা যে মানসিক স্বাস্থ্য বলতে আসলে কিছু নেই। এবং অনেক সময় মনে করে কি মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, যারা এই সমস্যা মানে আক্রান্ত, তারা আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হয়ে থাকে। তারা নিশ্চয় অন্যদের সাথে শুধু ঝগড়া করে, উঁচু গলায় কথা বলে, রাগ হয়ে যায়। বিষয়টা কিন্তু তেমনও নয়। এই সবগুলো বিষয়ে কিন্তু আসলে আমাদের ভ্রান্ত ধারণা। এবং আমরা কম বেশি একটা শব্দের সাথে এখন খুব পরিচিত, সেটা আমরা যেহেতু সবাই এখানে অনেক সচেতন মানুষ, আমি ধরে নিয়েছি যে জয়েন করেছেন, এবং অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়ার কারণে এবং আমাদের মতো অর্গানাইজেশন গুলোর অংশ হওয়ার কারণে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু, হ্যাঁ, আমাদেরকে আসলে লিখছে। তখন আমরা দেখি যে এই যে শব্দটা ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশনটা নিয়েও কিন্তু অনেক ভ্রান্ত ধারণা। অনেকে মনে করে কি একটু মনে হয় মন খারাপ, সেটাই মনে হয় ডিপ্রেশন। অনেকে আসলে মনে করে যে একটু অলসতা দেখাচ্ছে, কাজ করতে ইচ্ছে করছে, সেটাই মনে হয় ডিপ্রেশন। অনেকে মনে করে শুধু মন খারাপটাই ডিপ্রেশন। বিষয়টা কিন্তু কোনোটিই নয়। ডিপ্রেশন আসলে যা বোঝায় সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনের প্রতি আমার যখন আগ্রহ থাকে না, এবং সেই আগ্রহটা দেখা যায় খুব ফ্রিকোয়েন্ট বা খুব প্রতিনিয়ত হচ্ছে, এবং সেটা 15 দিন থেকে 6 মাস পর্যন্ত প্রায় এক নাগাড়ে থাকছে, হ্যাঁ, কোনো না কোনো বিষয় নিয়ে, তখন কিন্তু আমার অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং চেক করতে হবে যে আমি ডিপ্রেসড কিনা। একই সময় দেখা যায় যে খাওয়ার রুচি কমে যায়, বা কারো অতিরিক্ত খাওয়ার রুচি বাড়ে, কারো ঘুমের সমস্যা হয়, কারো অতিরিক্ত মনে হয় কি হয়তো শুয়ে থাকলে, বিছানায় থাকলে হয়তো আমার ভালো লাগবে, কিন্তু আসলে ভালো
লাগে না। মনে হয় যে কোনো কারণ নাই, কিন্তু মনে হচ্ছে এই মনে হয় শরীরে ব্যথা, এই মনে হচ্ছে মাথা ব্যথা, একটুতেই মনে হচ্ছে যে আমি রেগে যাচ্ছি। হ্যাঁ, অনেক বেশি আমার শরীরে টায়ার্ডনেস বা ক্লান্তি অনুভব হয়। এবং সবচেয়ে বড় কথা, কাজের প্রতি আমার আগ্রহ চলে যায়। এবং সাধারণত আমরা যে বিষয়গুলোতে আমরা হয়তো ভালো লাগে, যেসব মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, যে কাজগুলো করতে ভালো লাগে, সেই জায়গাটার প্রতি আগ্রহ থাকে না। তখন আমরা আসলে খেয়াল করব যে আমাদের আসলে ডিপ্রেশন হয়েছে কিনা। এবং ডিপ্রেশন হলে কিন্তু অবশ্যই আমার বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে। এবং আমাদের যে আজকে যে টপিকটা যেটা ঠিক করেছিলাম আমরা, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ে কিভাবে কথা বলা যায়। এই যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে একটু একটু করে কথা বললাম, এগুলো সবগুলো কখনো হয়তো আমাদের জীবনে ঘটে, কখনো আমাদের পরিবারের কারো জীবনে ঘটে, বন্ধু বান্ধবদের ঘটে, কলিগদের মধ্যে ঘটে, আমাদের পিয়ার্স এর মধ্যে ঘটে, নানা রকম। হ্যাঁ, যাদের সাথে আমরা চলি, আমাদের যে যে মানুষগুলো চারপাশে থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না যে একজন মানুষ মানসিকভাবে কষ্ট পাচ্ছে বা কষ্টে আছে। আমরা মানুষ হিসেবে হয়তো খুব চাই যে তাকে কিভাবে সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করলে তার সাহায্য হবে এটা আমরা আসলে বুঝে উঠতে পারি না। তো সেই সময়টাতে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব, অনেক সময় আমি জানি না তাকে কি বলবো, কিন্তু আমি তাকে আসলে বোঝাবো যে আমি তার পাশে আছি। হুম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বুঝাবো তার পাশে আছি। অনেক সময় আমরা হয়তো শুধু তার পাশে গিয়ে সত্যি সত্যিই তার পাশে গিয়ে বসে থাকবো, তাকে কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করব না, কথা জিজ্ঞাসা করব না। কোনো একটা পর্যায়ে হয়তো আমরা থেমে বলতে পারি যে সেই মানুষটা যদি, এবং সেই কথাগুলো অবশ্যই আমরা গলার স্বরটাকে, আমাদের ভয়েস টোনটাকে সফট করে নরম করে বলবো, যে আপনি যদি, সে যদি আপনার সাথে কোনো কথা বলতে চায়, আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, তার কোনো গোপনীয়তা রক্ষা করবেন, তাকে আসলেই কোনো জাজমেন্ট করবেন না বা কোনো বিচার করবেন না, সেই জায়গাগুলো আপনি খেয়াল করবেন। এবং যদি সে সত্যি সত্যি আপনার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই তার জীবনে যে যে জায়গাগুলো অনেক ইতিবাচক, আমাদের প্রত্যেকের জীবনে এই মুহূর্তেও অনেক কিছু যেমন নেই, আবার অনেক কিছু এই মুহূর্তেও আছে। কিছুই যদি একটা মানুষ তার জীবনে খুঁজে না পায়, সবচেয়ে বড় জিনিসটা যে খুঁজে পেতে পারে যে আমরা এই মুহূর্তে প্রত্যেকে এখানটায় সুস্থ আছি, আমরা এই মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি, আমরা বেঁচে আছি। এবং সবচেয়ে বড় কথা, যে আমাদের হাত পা, আমাদের ব্রেন সবকিছু আমাদের সাথে আছে। এটা একটা আমাদের জীবনের হয়তো বড় ব্লেসিং। এভাবেও কিন্তু মানুষকে তার জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরা যায়। এবং প্রত্যেকের জীবনে যে কোথাও গিয়ে কোনো ঘটনা ঘটলে যে সেটা শেষ হয়ে যাবে তা তো আর না। প্রত্যেকের জীবনে কোনো না কোনো বিকল্প রাস্তা থাকে। সেই রাস্তাটা যে নিশ্চয়ই সে মানসিকভাবে যদি, যখন সে স্টেবল হবে বা যখন একটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে থাকবে, নিশ্চয়ই সেই জায়গাটা সে খুঁজে পাবে। ওই আস্থাটুকু এবং আশ্বাসটুকু এবং ভরসাটুকু তাকে দেয়া। তো এটা আমাদের প্রথম কমিউনিকেশনে, যদি আমরা বলি যে আমাদের কার্যকর যে ইফেক্টিভ কমিউনিকেশনটা, এই জায়গাটা খেয়াল করা। এবং আমরা দেখি যে অনেক সময় আমরা নিজেরা বিষণ্ণ হই বা অন্য যখন বিষণ্ণ হয়, এমন ব্যক্তিকে আমরা বুঝতে পারি না যে কিভাবে সাহায্য করব। হ্যাঁ, যেটা আমি আগেও বললাম যে অবশ্যই তার কথাটা মনোযোগ দিয়ে শুনবো। যখন কারো কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো, খেয়াল করব যে তার কথার মাঝখানে আমরা কোনো কথা বলবো না। নিজের কোনো, আমরা প্রায়শই অনেকে এই কাজটা করে, সেটা হচ্ছে কোনো যখন মানুষ আমাকে একটা কথা বলে, সাথে সাথে আমি নিজের উদাহরণটা দিয়ে সেটাকে মিলিয়ে ফেলতে চেষ্টা করি যে ও আচ্ছা, তোমার এরকম হয়েছে বা আপনার এরকম হয়েছে, আমি এরকম ঘটনাটাকে এইভাবে ফিক্স করেছি, আমি তো এটা এভাবে করি। হ্যাঁ, কারণ প্রত্যেকের সমস্যা কিন্তু তার জন্য বড় সমস্যা। ফলে কখন আমি এটা বলবো না, আরে এটা কোনো সমস্যা নেই, এটা তো খুবই ছোট সমস্যা, এই জায়গাটাতে ইজিলি হচ্ছে গিয়ে ঠিক করে ফেলা যায়, এই জায়গাটাকে কখনো আমরা বলবো না। কারণ তার সমস্যা তার কাছে ইউনিক, তার সমস্যা তার কাছে বড়। ফলে নিজের সাথে কখন নিজের মতামতটাকে আমরা চাপিয়ে দিব না। এবং কথা শোনার সময় যে কথাটা বললাম, যে কোনো মানে আগেই তাকে কোনো আমরা অ্যাজিউম করে ফেলবো না বা বিচার করব না যে উনি আসলে এভাবেই বলবে, এটাই বলবে। এবং তাকে আমরা আসলে পজিটিভ থাকাতে বলবো। অনেক সময় এমন ঘটনা ঘটে, সত্যি আসলে এই পরিস্থিতিতে পজিটিভ থাকা যায় না, তখন ছোট ছোট বিষয়গুলোর দিকে তাকে আমরা একটু খেয়াল করতে বলবো, ফোকাস করতে বলবো। এবং অবশ্যই বেশি বিষণ্ণ হলে তো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। হুম। এবং আমরা একটা কথা খুব বলে থাকি যারা আমরা মেন্টাল হেলথে কাজ করি, সেটা হচ্ছে যে আমরা বলি যে ভালো করে কথা শোনা কেন গুরুত্বপূর্ণ, তাই না? যে আমরা কেন মনোযোগ দিয়ে কথা শুনবো, কারণ মনোযোগ দিয়ে কথা শোনা হচ্ছে কি, দুইটা জিনিস কাজ করে। এক, আমরা যাকে শুনছি সে অনেক গুরুত্বপূর্ণ মনে করে, কারণ
মানুষের একটা জিনিস খুব ঘটে যে আমরা যখন কাউকে শুনি না মনোযোগ দিয়ে, উনি মনে করে যে আমার মনে হয় কোনো কিছুর জন্য আসলে ওর দিনা, আমাকে কেউ একজন নাই যে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। ফলে মনোযোগ দিয়ে সম্পর্ক তৈরি করার এবং ভালো সম্পর্ক তৈরি করার মনোযোগ দিয়ে কথা শোনা সবচেয়ে ইফেক্টিভ এবং কার্যকর উপায়। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে অন্যের কথা যখন শুনবো, তখন আমরা পুরোটা মনোযোগ দিয়ে আমরা আমাদের মনটাকে পুরোটুকু মনোযোগময়, আমরা মাঝে মাঝে মাথা নাড়বো বা আমাদের আই কন্ট্যাক্টটা করবো যাতে মানুষটা বুঝতে পারে যে আমরা তাকে শুনছি। আমরা তখন অবশ্যই মোবাইল স্ক্রল করবো না, আমরা এদিক ওদিক তাকাবো না, হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন যেন আবার এভাবে বলবো না। ঠিক আছে? তো আমরা কিন্তু এভাবেই আমরা আমাদের মানুষের সাথে যেভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো যখন, তখন কিন্তু এটা একটা বড় ব্যাপার। এবং আমি যখন বলবো আরেকজন মানুষকে মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো কথা, বা কেন এটা গুরুত্বপূর্ণ, কেন মানসিক স্বাস্থ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের প্রতিদিনের জীবনে আমাদেরকে ভালো রাখতে সাহায্য করে, আমাদেরকে অনেক বেশি প্রোডাক্টিভ রাখবে। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আমার যে সম্পর্কগুলো আমার জীবনে গুরুত্বপূর্ণ সেখানে আমি ভালো করতে পারবো, তাদের সাথে আমার সম্পর্কটা সুন্দর হবে। সবচেয়ে বড় কথা, আমি আত্মবিশ্বাসী থাকবো, আমি আমার নিজের আত্মমর্যাদা বোধটা ঠিক থাকবে, এবং আমি মানুষ হিসেবে অনেক উন্নত মানুষ হব, এবং মানুষকে আসলে বুঝতে পারবো, নিজেকে বুঝতে পারবো যে আমি আসলে কি চাইছি জীবন থেকে, আমার জীবনের পারপাসটা কি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি। এবং সেই কথাটা বোঝার জন্য আমরা যখন অন্যকে শুনবো, আমরা বলবো যে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলেও কিন্তু আমরা জিজ্ঞাসা করব, এবং অন্যের কথা শেষ না হলে আমরা অবশ্যই মাঝখানে কোনো কথা বলবো না। এবং এই যে আমরা বলছি না যে অ্যাক্টিভ লিসেনিং বা মনোযোগ দিয়ে কথা শোনা, এটার একটা বড় ব্যাপার কানেকশন আছে, রিলেশন আছে হচ্ছে আমাদের এমপ্যাথির সাথে। আমরা মানুষ হিসেবে আরেকটা মানুষের প্রতি কতটুকু এম্প্যাথেটিক, কতটুকু সহমর্মী, সেটাও কিন্তু আসলে বোঝায় কিভাবে আমরা অন্যকে শুনছি এবং বুঝতে পারছি। তো সেই জন্য সহমর্মিতা হলো যে একটা মানুষ যখন অন্য মানুষকে তার জায়গা থেকে বোঝার চেষ্টা করে, তার মতো করে বোঝার চেষ্টা করে এবং তাকে অনুভব করতে চেষ্টা করে, নিজের জায়গা থেকে না, সেই মানুষটির জায়গা থেকে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলেই বলবো আমরা আসলে সহমর্মী। এবং সহমর্মী হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অন্য মানুষকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন আমি অন্যদিকে মনোযোগ দিয়ে শুনবো, তার আই কন্ট্যাক্ট খেয়াল করব, তার ভয়েস টোন খেয়াল করব, তার বিষয়গুলোকে অবজার্ভ করব, তখন আসলে তাকে আমি বুঝতে পারতে চেষ্টা করতে পারবো। না হলে কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যায় এবং তখন কমিউনিকেশনটা এফেক্টিভ হয় না। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই, বা কেউ যখন আমাদের সাথে কথা বলতে আসে, প্রথম যে বিষয়টা থাকে একটা হচ্ছে গোপনীয়তার ব্যাপারটা, যে মনে করে যে আমি এটা বললে সবাইকে নিশ্চয়ই বলে দিবে। এবং আরেকটা বিষয় থাকে যে আমরা কিভাবে নন নন জাজমেন্টাল বা কোনো রকম ভালো মন্দ বিচার না করে আসলে তার প্রতি আমরা কথাগুলোকে শুনবো। এবং এইটা যখন আমরা কোনো মানুষকে কোনো রকম তার কথা বা যেই বিষয়গুলো সে আমাদের সাথে শেয়ার করলো বা বললো, এগুলো নিয়ে যখন বিচার করব না, এবং তার প্রতি আমি অনেক সহানুভূতিশীল হব, তাকে বোঝার চেষ্টা করব, এবং আমি সবগুলো বিষয়গুলোকে আমি গ্রহণ করতে পারবো একজন মানুষ হিসেবে, তখনই কিন্তু আর একটা মানুষ আমার সাথে সম্পর্ক তৈরি করতে এবং কথা বলতে নিরাপদ বোধ করবে, এবং আমিও কিন্তু তার সাথে তখন কথা বলতে নিরাপদ বোধ করব। এবং সেই জায়গাটা থেকে আমরা বলি যে কার্যকর যখন যোগাযোগ বলি আমরা, আমরা আজকে খুব বলছি যে আমরা কিভাবে বলবো কিভাবে বলবো, তার একটা বড় বিষয় হচ্ছে গিয়ে অবশ্যই আমরা খেয়াল করব, যেটা আমি ইতিমধ্যে বলেছি, যে মনোযোগ দিয়ে কথা বলা। আমরা কিভাবে কথা বলছি, যে আমাদের অনেক সময় কিন্তু আমরা যে সব সময় যে অন্য মানুষকে আমরা অ্যাভয়েড করার সময় শুধু মোবাইলের দিকে তাকাই বা এদিক ওদিক তাকাই, তা কিন্তু না, বা একটা কঠিন করে কথা বলি বা একটু রুড হয়ে কথা বলি, বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় আমাদের যে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা আমাদের বাংলায় বলে অবাচনিক যেটা যোগাযোগ, যে আমি আসলে কথা না বলেও অন্য মানুষকে অনেক বেশি ওয়ার্ম ফিল করাতে পারি, তাকে অনেক বেশি আন্তরিকতা প্রকাশ করতে পারি, আবার একইভাবে তাকে একটু দূরেও সরে দিতে পারি। সে কারণে আমরা যখন অন্য মানুষের সাথে যোগাযোগ করব বা কথা বলবো,
অবশ্যই আমাদের যে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন বা আমাদের শরীরের ভাষাটা হতে হবে অনেক বেশি ইতিবাচক, যে আমরা তার সাথে আই কন্ট্যাক্ট করবো, একটু হাসবো, একটু চোখে চোখ রেখে একটু কথা বলবো। হ্যাঁ, হাসি দিয়ে সবসময় যে আমাকে তাকে কথা বলতে হবে তা না। আমি তাকে শুনছি, মাঝে মাঝে আমি একটু মাথা নাড়বো, অন্য কোনো দিকে আমি মনোযোগটা তখন দিব না। বা সেখানে যদি কোনো জায়গা থাকে তাকে আমি ছোট ছোট করে প্রশংসাও করতে পারি। আমার যদি কোনো বিষয়ে অ্যাংশাসনেস থাকে সেই জায়গাটা আমি বলতে পারি যে আমি আসলে এই বিষয়টাতে একটু অ্যাংজাইটি হয় আমার, সে কারণে আমি একটু এদিক ওদিক হয়তো আমার মনোযোগটা সরে যেতে পারে, কিন্তু এই মানুষটাকে আমি যে আমি অগুরুত্বপূর্ণ মনে করছি এই বিষয়টা কিন্তু তেমন না। এবং সবচেয়ে বড় কথা যে আমি নিজেও আত্মবিশ্বাসী থাকবো, ওই মানুষটিকেও আত্মবিশ্বাসী তৈরি করতে সহযোগিতা করব। এবং সেই জায়গাটা করতে আমরা ছোট ছোট যে ব্যাপারগুলো আমরা খেয়াল করবো, এটা আমাদের জন্য রিমাইন্ডার সবার জন্য না, যে আমরা কিভাবে সবসময় যে বড় আমাদের কিছু করতে হবে, বড় কিছুর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে তা কিন্তু না। আমরা ছোট ছোট ব্যাপারগুলো থেকে কিন্তু আনন্দ নিতে পারি না। এই যে আমরা আজকে এখানে সবাই মিলে এক হয়েছি, আমরা শুনছি, আপনাদের থেকে আমি প্রশ্ন নিব, এটাও তো একটা অনেক আনন্দ। এটা আমাদের কাছে হয়তো আপনাদের কাছে ছোট বড় হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু অনেক আনন্দের বিষয়। আমাদের কিন্তু মাঝে মাঝে খারাপ লাগতে পারে, সেটাকেও কিন্তু আমরা একসেপ্ট করব যে আমাদের খারাপ লাগা হতেই পারে। আমরা আমাদের সেলফ কেয়ারকে বা নিজের যত্নের প্রতি অনেক গুরুত্বপূর্ণ মানে খেয়াল করব, আমাদের এটা খুব প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা যে যেটা আমি বলছিলাম যে আমাদের যা আছে সেটার প্রতি আমরা আসলে আমাদের গ্র্যাটিটিউড প্রকাশ বা কৃতজ্ঞতা অনুশীলন করব। এবং সবচেয়ে বড় কথা পজিটিভ জায়গাটাকে খেয়াল করা। অফকোর্স আমরা টক্সিক পজিটিভিটি করব না, যে অহেতুক আমি ভালো নেই কিন্তু আমি প্রতিদিন বলছি আমি ভালো আছি ভালো আছি ভালো আছি, বিষয়টা কিন্তু তা না। আমি আসলেই ভালো থাকার জন্য যা যা করা দরকার আমার মনকে ঠিক রাখার জন্য, সেই জায়গাটাতে আমি ভালো না থাকলে আমি বলবো যে আমি আসলেই ভালো নেই, কিন্তু আমি তখন সাহায্য চাইবো বা আমি খেয়াল করব। এবং স্ট্রেসের দিনগুলোতে আমাদের কি হয় যে আমাদের চাপ হয়, মন খারাপ হয়, ঘুম হয় না, অতিরিক্ত চিন্তায় এবং বিরক্তি প্রকাশ পায়, এটা অনেকেরই হয় যাদের আমাদের একটু বেশি স্ট্রেস। হ্যাঁ, কিন্তু মডারেট লেভেলের স্ট্রেস হলে আমরা কিন্তু ম্যানেজ করতে পারি। আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন আত্মবিশ্বাসী হব কিভাবে, আমরা অনেকেই বলে যে আমি কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি। আমরা সবচেয়ে বড় কথা যে আমরা আমাদেরকে নিজেদেরকে ভালোবাসবো, সেই তখন আমি যখন নিজেকে ভালোবাসবো আমি অবশ্যই নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করব না। আমি অবশ্যই যে জিনিসটা আমার কাছে গুরুত্ব পায় আমার জন্য সেই জায়গাটাতে ফোকাস করব। বা আমি নিজেকে বারবার বলবো যে আমি একজন ইতিবাচক মানুষ, আমি আত্মবিশ্বাসী, আমি যেমন ঠিক সেভাবেই আমি আমার নিজেকে গ্রহণ করেছি এবং আমি আমার নেওয়া সিদ্ধান্তগুলোকে আসলে ভরসা করি। এই জিনিসটা কিন্তু আমি যখন প্রতিদিন বলবো, এই জিনিসটা কিন্তু আমার যে সাবকনশিয়াস মাইন্ড আছে, হ্যাঁ, যে মনের ভেতরের যে মনটা, সেটা কিন্তু তখন সেটাকে গ্রহণ করে ফেলে। এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে গেলে আমাদের অবশ্যই নিজেকে সময় দিতে হবে, অনুভূতিগুলো প্রকাশ করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে। আমাদেরকে যেমন একজনই লিখেছিলেন যে আমাদের যখন রেজিস্ট্রেশনটা করেছেন যে আসলেই সে যখন মেন্টাল ব্রেকডাউন, তাহলে কিভাবে আমি ফিক্স করতে পারি। প্রথমে আসলে মেন্টাল ব্রেকডাউন হই, আমার প্রথমে আসলে যে মানসিক স্বাস্থ্যের যে রিমাইন্ডার সেটাকে খেয়াল করতে হবে। আমার নিজেকে সময় দিতে হবে একটু, যে কেন আমার আসলে ব্রেকডাউনটা হয়েছে। যদি আমার কারণ জানা থাকে তাহলে সেটা নিয়ে একটু কাজ করতে হবে। আমার যে অনুভূতিগুলো আমি সেগুলোকে কিভাবে প্রকাশ করছি সেগুলো বুঝতে হবে। আমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমার মনটাকে নেগেটিভ থট থেকে পজিটিভ থট বা ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের আমরা বলি যে সব সময় যে আমাদের কাপ অলরেডি ফুল অনেক কিছু নিয়ে, হ্যাঁ। আমরা চাইবো যখন আমরা অনেক মেন্টালি ব্রেকডাউন ফিল করব বা আমরা বোঝাতে পারছি না কাউকে আমার মনে কি চলছে, তখন আসলে আমরা আমাদের কাপটাকে মনে করবো আমার চায়ের কাপটাকে বা কফির কাপটাকে আমরা আমাদের মেডিটেশন করা, আমরা একটু ব্রেক নিব, হয়তো কাজের ফাঁকে 5 মিনিটের ব্রেক, একটা ছুটির দিন নিলাম আমরা হয়তো কাজ থেকে লেখাপড়া থেকে, আমরা নিজে হয়তো জার্নাল লিখতে পারি, লেখালেখি করতে পারি, যারা হয়তো একটু লাইট এক্সারসাইজ করতে পছন্দ করে বা নিজে এক্সারসাইজ করতে পছন্দ করে সেটা করা। এবং একটা মোটামুটি রুটিন হচ্ছে গিয়ে মেনে চলা। এগুলো দিয়ে আমরা চেষ্টা করব আমাদের কাপটাকে ভরিয়ে ফেলতে। এবং আমরা আসলে এই মুহূর্তে কি কি সেলফ কেয়ার করি, হ্যাঁ, বা মনের যত্ন নিয়েছি কিনা সেটা কি একটু আমরা ইমোজি দিয়ে এখানে দেখিয়ে দিতে পারি আমাদের চ্যাট বক্সে। আমরা যদি আমাদের চ্যাট বক্সে একটু দিয়ে দেই যে আমরা
কিভাবে আমাদের, থ্যাংক ইউ সবাইকে, খুব সুন্দর করে সবাই শেয়ার করছে ইমোজি দিয়ে যে তারা এখন কেমন আছে। থ্যাংক ইউ সবাইকে। এবং আমরা বুঝবো যে আমরা যদি, কখন আমরা বুঝবো না যে আমরা আসলে, একজন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি কখন বুঝতে পারবো যে আমি আসলে মানে আমার মেন্টাল হেলথ সাপোর্ট লাগবে, বা আমরা হচ্ছে গিয়ে কখন বুঝবো যে এই সময়টাতে অন্যকে সাপোর্ট করতে হবে। এবং সবচেয়ে বড়, আমি মানসিক ভাবে অনেক ম্যাচিওর হয়েছি, না আমার নিজের জায়গাটাকে আমি বুঝতে পারছি, যখন আমরা অযথা নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চাইবো না। অহেতুক আমার নিজেকে অন্যের কাছে প্রুফ করার কোনো দরকার নেই। সব বিষয়ে সবার সব মতামত আমরা আসলে শুনবো না বা নিব না আসলে, কারণ কোনো কোনো সময় আমরা জানি যে কোনটা আমার নিজের জন্য ভালো। এখন আমরা যদি সবার সব মতামত নিতে যাই তাহলে কিন্তু আমি ফিক্স করতে পারবো না। সেজন্য আমার আসলে সঠিকভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে। এবং অবশ্যই আমি জিজ্ঞাসা করব না, কেন আমি যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার কাছে, তাদেরকে জিজ্ঞাসা করব, কিন্তু আমি জানবো যে কোন সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। এবং সহজে আমরা অন্যকে মানে জাজ করব না বা বিচার করব না। আমরা যে কোনো ভিন্ন বিষয়কে বা ভিন্ন ধারণার মানুষকে আমরা সম্মান দিব। এবং আমরা আমাদের মাইন্ডটাকে অনেক ওপেন করব, চিন্তাধারাগুলোকে প্রসারিত করব। তার মানে আমি মানসিকভাবে অনেক স্টেবল, আমি মানসিকভাবে অনেক ম্যাচিওর এবং রেজিলিয়েন্ট। হ্যাঁ, সেটা তখন কিন্তু বোঝা যায়। এবং এর সাথে সাথে আমরা যদি একটু বলি যে আমরা মনে হয় সময় মতোই শেষ করতে পেরেছি আমি। আপনাদের যদি হচ্ছে গিয়ে কি কি লার্নিংস আছে এখান থেকে, আপনার নতুন যে যে বিষয়গুলো সম্পর্কে জানলেন, সেইটা যদি আমাদেরকে চ্যাট বক্সে লেখেন, বা আপনার প্রশ্ন উত্তরেও আমরা যেতে পারি। আর যে কোনো সময় তো মনের বন্ধু আছে। একজন একটা প্রশ্ন করেছিলেন আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে তাদের মা বাবার জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের একটা পার্থক্য আমরা দেখি, যে বোঝাতেই পারি না যে আসলে মানসিক স্বাস্থ্যটা কি। এখন ধরেন যে আমরা যে একটা বললো না যে আমরা একটা জিনিস বিষয়ে বললাম যে ভিন্ন ধারণা, ভিন্ন বিষয়, সেই জায়গাগুলোতে তো আমরা ডেফিনেটলি সম্মান দিব। কিন্তু আমরা একটু একটু করে আমরা আসলে বুঝাতে পারবো, হ্যাঁ, যে কোন জায়গাটাতে আমাদের যে অনেক বিষয় চেঞ্জ হয়েছে। আমরা বলতে পারি এভাবে যে বহু বছর আগে কিন্তু আমাদের মোবাইল ফোন ছিল না, না ইন্টারনেট ছিল না, বহু বহু তাদের সময়ে সিক্সটিজে তো এগুলো ছিল না। তো তখন আমরা কিন্তু এটার প্রয়োজন বোধ করিনি, এবং সেটা থাকাতে আমাদের জীবনটা কত সহজ হয়েছে। ঠিক সেই রকম এত বছর পরে টেকনোলজির কারণে কিন্তু আমাদের অনেক জীবন অনেক কিছু তৈরি হয়েছে এসেছে। ফলে এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য যে আলাদা করে আমাদের যত্ন নিতে হয়, সে বিষয়টাও এসেছে। ফলে ওইটা যেরকম আগে ছিল না এরকম এসেছে। ঠিক সেই রকম মানসিক স্বাস্থ্য বিষয়টা নিয়ে আগে মানুষের এত সচেতনতা ছিল না, কিন্তু এখন এটা এসেছে। আমরা যেরকম মোবাইল ফোন ছাড়া অনেকে চলতে পারি না, ঠিক সেরকম সুস্থ মন ছাড়াও আমরা চলতে পারবো না। আপনি যদি এইভাবে একটু বোঝাতে পারেন কিনা, একটু খেয়াল করে দেখবেন আপনার বাবা মাকে। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা, একজন এখানটা লিখছে যে উনি ভীষণ অস্থিরতার মধ্যে আছে। আপনার যদি কোনো স্পেসিফিক কোনো কারণ থাকে, যদি আপনি এখানে বলতে পারেন তো আপনি বলতে পারেন। আপনি পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর খুব যখন অস্থির লাগবে, আপনি চেষ্টা করেন যে আপনি একটা বক্স ব্রিদিং করতে, যেটা আমি শুরুতেই দেখিয়েছি, একটা বক্স ব্রিদিং করতে। এবং কেন আসলে আপনার এত অস্থিরতা হচ্ছে, সেই বিষয়গুলোকে আপনি কাগজে কলমে লিখে ফেলতে পারেন। কাগজে কলমে লিখে ফেলার পর যদি আপনার মনে হয় যে না তারপরও অস্থিরতা কমছে না, তাহলে আপনি তার পাশাপাশি লিখতে পারেন যে এর কোনো কি কি এর জন্য সলিউশন যেগুলো আপনার জানা আছে। এবং তারপরেও না হলে অবশ্যই আপনি আমাদের সাথে আইডেন্টিফিকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপাতত এখানে থামছি আমাদের প্রশ্ন উত্তরের জন্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ আপনারা হ্যান্ড রেইজ করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। Shruti seems to have her hand raised. হ্যাঁ, শিরোপা, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। তোমার তুমি যেহেতু 16 বছর এই বিষয়ে কাজ করেছো, কিছু যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলতে, যে ধরো কি ধরনের প্রবলেম নিয়ে মানুষ নর্মালি মনের বন্ধুর কাছে আসে, সেটা যদি একটু শেয়ার করতে।
থ্যাংক ইউ ভেরি মাচ। সো বেসিক্যালি যেটা হয় যে মনের বন্ধুকে অনেক ডাইভার্সিফাইড লোকজন আমাদের এখানে আসে। একটা গ্রুপ অফ পিপল আমাদের এখানে আসে যারা স্টুডেন্ট, তো তাদের মানে একাডেমিক প্রেশার অনেক থাকে, অনেক বেশি অ্যাংশাসনেস থাকে, অ্যাংজাইটি থাকে। কারো কারো অনেক বেশি ওভার থিঙ্কিং প্রসেস থাকে, যে কিভাবে ভাবছে, বেশি ভাবছে, অতিরিক্ত চিন্তা করছে, দুশ্চিন্তা করছে। তো সেই জায়গাটা নিয়ে আসলে আসছে। তো সেটা নিয়ে প্রচুর আসে আমাদের এখানটায় মানুষ। আরেকটা গ্রুপ অফ পিপল আসে যারা হচ্ছে প্রফেশনাল, তারা আসলে তাদের ওয়ার্ক প্লেসে স্ট্রেস, পার্সোনাল লাইফে দেখা যায় অনেক চাপ, তারা বুঝতে পারে না কিভাবে আসলে তাদের রিলেশনশিপ গুলোকে ম্যানেজ করবে, কমিউনিকেট করবে। আমি যেটা বারবার এখানে বললাম যে আমরা যে ছোট ছোট জিনিসগুলোকে প্রথমে ফিক্স করতে পারি, প্রথমে যদি আমরা একবারে বড় জিনিসকে ফিক্স করতে চাই, সেটা কিন্তু আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা যদি একটু একটু করে বিষয়গুলোকে ফিক্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা একটু সহজ হয়, তাহলে একবার নিজের উপর কিন্তু চাপ পড়ে না। তো তারা সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসে, চাপের জায়গাগুলো নিয়ে অনেক কথা বলে, এবং পার্সোনাল রিলেশনশিপের জায়গাগুলো নিয়ে আসে। এবং তার একটা বড় অংশ থাকে যারা, তাদের সিভিয়ার এংজাইটি থাকে। আজকাল আমরা অনেক দেখছি যারা অ্যাডোলেসেন্স এবং পরের ধরেন যে একটু অ্যাডাল্টহুডেও অনেকে দেখা যায় এডিএইচডি দেখা যাচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে থাকি সাধারণত। একজন প্রশ্ন করেছেন আমাকে, জাপা আমি কিভাবে অ্যাডোলেসেন্স এর মেন্টাল হেলথ রিলেটেড চ্যালেঞ্জ পরিবর্তনগুলো নিয়ে ট্রেনিং ম্যানুয়াল বা টিপস পেতে পারি। উম, আপনি তো মনের বন্ধুর সাথে যোগাযোগ করলে ডেফিনেটলি পারবেন, যে আমাদের অনেক রকম ট্রেনিং হয়। আমি যতটুকু জানি যে বা আইডেন্টিটি ইনক্লুশনও হয়। তো আই থিঙ্ক দুইটা অর্গানাইজেশনে যোগাযোগ করলে আপনি আপনি নিশ্চয়ই এই ব্যাপারে হচ্ছে গিয়ে যে চ্যালেঞ্জ এবং পরিবর্তনগুলো আছে সেগুলো নিয়ে আপনি ট্রেনিং ম্যানুয়াল বা টুলস পেতে পারেন। রাইট, থ্যাংক ইউ সো মাচ তাওহিদা। আরেকটা কোয়েশ্চেন, যেটা তুমি মোস্টলি ওগুলি অ্যাড্রেস করছো, যেগুলি রেজিস্ট্রেশন থেকে এসছে। একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট 20 ইয়ার ওল্ডস, যে 20 ইয়ার ওল্ডসদের সঙ্গে কিভাবে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা যায়। সো ওই কোয়েশ্চেনটাও তুমি যদি একটু রেসপন্ড করো। একটা জিনিস যেটা হয় যে 20 ইয়ার্স ওল্ডের স্পেসিফিক যদি বলি এখানে, এটা মানে এজ গ্রুপটা খুব না অ্যাডোলেসেন্ট, একটা অ্যাডাল্টহুডে ঢুকে যায়, একটা খুব ট্রানজিশন টাইমের মধ্যে দিয়ে আসলে তারা যায়। হঠাৎ করে ইউনিভার্সিটিতে ঢোকে, সেখানে কিছু রেসপন্সিবিলিটি তৈরি হয়। আবার কেউ তাকে বড় হিসেবেও মানে দেখে, কেউ আবার হচ্ছে গিয়ে একটু মাত্র কলেজ শেষ করেছে, তো ওই ব্যাপারটা ওটা থেকে যায়। সো একটা বড় ট্রানজিশন টাইম, এবং তখন যখন মেন্টাল হেলথ নিয়ে ব্যাপারটা খুবই আমাদের কাছেও প্রচুর আসে, জাস্ট ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা শেষ মানে কলেজ মাত্র শেষ হয়েছে, ওনাদের কাছে যখন আমরা কমিউনিকেশন করতে পারি, সবচেয়ে বড় ব্যাপার যে মেন্টাল হেলথ নিয়ে কথা বলা বিষয়টা একটা সহজ স্বাভাবিক ব্যাপার। এই জায়গাটা আমরা প্রথম আসলে বলতে পারি যে আপনি মেন্টাল হেলথ নিয়ে যখন কথা বলবেন, যে আমি যদি এখানেও দেখাই যে আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, এটা খুবই সহজ ব্যাপার নিয়ে আমরা আসলে, এটা অন্য যে কোনো বিষয়ের মতো সহজ, যে আমরা কথা বলবো, আমরা আসলে নিজেকে একটু সময় দিব, আমরা আসলে নিজের অনুভূতিগুলো কি হচ্ছে। মানে আমরা বেশিরভাগ সময় মনে করি কি, আমি যদি আমার অনুভূতির কথা বলি, তাহলেই মনে হয় হয়তো আমাকে অন্য জাজ করে ফেলবে, থাক আমি তার থেকে না বলি যে আমি আসলে কি ফিল করছি, হ্যাঁ, বা আমার কি মনে হচ্ছে। আমরা তো এরকম ভাবি যে না না থাক তাহলে। আমরা যখন কিন্তু আমরা যে মানসিক স্বাস্থ্যের উদাহরণেও বলেছি যে আমরা যখন আমাদের চিন্তা, আমরা আমাদের অনুভূতি, এবং তখন কিন্তু চিন্তা এবং অনুভূতি হতে থাকছে, আমি আবার সেটা প্রকাশ করছি না প্রপারলি, তাহলে কিন্তু আমার আচরণটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় আমরা এগ্রেসিভ হয়ে যাই, অনেক সময় একটু আমাদের মেন্টাল ব্রেকডাউন হয়ে যায়, যেহেতু আমি আমার অনুভূতিগুলোকে ঠিক মতো আসলে প্রকাশ করছি না বা অ্যাড্রেস করছি না। এই জায়গাটা হচ্ছে ফিক্স করা। এবং 2 নম্বর জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের তখন জীবনে যে ট্রানজিশন চলছে, সময়টাকে আসলে উপভোগ করা, একটু ফোকাস করা নিজের দিকে। হ্যাঁ, যে আসলে আমি এই সময়টা কিন্তু আমার আর ফেরত আসবে না। হ্যাঁ, আমি বড় হতে থাকবো, বড় হতে থাকবো, কিন্তু আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার কিন্তু ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার আর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার আসে না। হ্যাঁ, সো আমার টোয়েন্টিজ কিন্তু জীবনে একটা খুব সুন্দর সুইট টাইম। এই যে টাইমটা চলে যাচ্ছে, সেটা আমি কিন্তু ভালো দিকেও ফোকাস করতে পারি, যেগুলো আমার না পাওয়া অপ্রাপ্তি, যেগুলো আমি পাচ্ছি না, সেগুলো তো ফোকাস করতে পারি। তো বেটার যদি হয় যে আমি সময়টাকে যদি আমি পরে মনে করে ভালো ফিল করতে চাই, তাহলে আমি ওই সময় ছোট ছোট যে আনন্দগুলো আছে, একটা হয়তো গাছের দিকে তাকালেও কিন্তু অনেক সময় ভালো লাগে, কিন্তু আমি তাকাতে চাচ্ছি কিনা গাছের দিকে, সেইটা হচ্ছে গিয়ে বিষয়।
ওইভাবে আমরা আসলে আমাদের ছোট ছোট বিষয়গুলোকে টোয়েন্টিজে খেয়াল করতে হবে, এবং তারা যাদের সাথে তারা কমিউনিকেট করে, স্পেশালি তাদের সারাউন্ডিংস বা কাছের মানুষ বা ফ্যামিলি বা বন্ধুরা, একটু সফিস্টিকেটেড হওয়া তাদের সাথে, যে তারা কিছু বললে সেটাতে রিয়াক্ট না করা, এবং সেই জায়গাটাতে খেয়াল করা যে কোথা থেকে আসলে এই মানে আচরণটা আসছে, তার কোন অনুভূতির জায়গা থেকে, বা কোন এমনকি কোনো খারাপ লাগা আছে কিনা, যেখান থেকে আসলে রুট কজটা কি তার চাইল্ডহুডে কিনা, বা অন্য কোনো ইস্যু আছে কিনা, ওইটা একটু খেয়াল করা এবং তাকে একটু বুঝতে চেষ্টা করা। তার যেমন নিজেকে সময় দিতে হবে নিজেকে বোঝার জন্য, অন্যদেরও একটু উচিত এই সময়টাকে তাকে একটু বোঝার জন্য একটু ইফেক্টিভলি তাকে একটু শোনা এবং খেয়াল করা। এক্সেলেন্ট। আর আর একটা কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেন আনসারে এসছে, যে একজন অত্যন্ত রাগী ও বদমেজাজি মানুষকে কিভাবে কাউন্সিলিং এর জন্য রাজি করাবো? তার আচরণ অন্যকে কষ্ট আচরণে অন্যরা কষ্ট পেলেও সে এটাকে পুরুষত্ব মনে করে এবং নিজের দাপট বজায় রাখতে চায়। দিস ইজ দ্য কোয়েশ্চেন। আসলে এটা একটু কঠিন, যদি সে অ্যাডাল্ট মানুষ হয়ে থাকে, অ্যাডাল্ট মানুষের হঠাৎ করে তাকে কোনো কিছু দিয়ে বুঝিয়ে কোনো কাউন্সিলিং কে নিয়ে আসাটা কঠিন। তবে পারা যায় না তা কিন্তু না, ইম্পসিবল না। একটা জিনিস আমরা করতে পারি, তাকে বোঝানো যে তার রাগের কারণে, তার বদমেজাজের কারণে তার জীবন থেকে কি কি মিস আউট হয়ে যাচ্ছে, সে কি কি জিনিস সে পেতে পারে, অ্যাচিভ করতে পারে, সেগুলো সে পাচ্ছে না। সেইটা যদি তাকে বোঝানো যায় যে আপনি আপনার এই যে রাগের কারণে, এবং সেইটা কখন পুরো যখন সে রেগে আছে ওই মুহূর্তে না, এবং তাকে যখন সে ভালো মেজাজে থাকবে, মানে মানে যে রেগে যায় একটুতেই বা একটু বদ মেজাজদার, তারও কোনো না কোনো মুহূর্ত থাকে যখন সে একটু ভালো মনে থাকে, হ্যাঁ। ওই সময়টাকে বোঝানো বা তাকে বোঝাতে পারে, তার কথা সে একটু হলেও শোনে, খেয়াল করে, এমন মানুষকে দিয়ে তাকে বলা যে তার রাগের কারণে একে তার কাছের মানুষটা কষ্ট পাচ্ছে, তার জীবন থেকে অনেক কিছু দূরে সরে যাচ্ছে, সে অনেক কিছু অ্যাচিভ করতে পারছে না, তার হয়তো যদি এখন সাফল্য 50 ভাগ হয়, তাহলে সে আসলে 100 ভাগ ডিজার্ভ করে, শুধুমাত্র রাগের কারণে, বদমেজাজের কারণে সেটা পাচ্ছে না। এবং একটা জিনিস এখানটা আছে, যেহেতু তিনি একজন মেল এবং সে তার পৌরুষত্বটা বজায় রাখতে চায়, তাকে উল্টা ভাবে, রিভার্স ভাবে বোঝানো যে আপনি যেহেতু পুরুষ, ফলে আপনার জীবন থেকে কেন কোনো কিছু মিস হয়ে যাবে না। তো সেই জায়গাটা থেকেই আপনি যদি একটু কাউন্সিলিং করেন, তাহলে দেখবেন যে আপনার এই পুরুষত্বের জায়গাটাকে আরো বেশি, জিনিসটাকে একটা স্ট্রং মাইন্ড হবে। আপনি হয়তো স্ট্রং পুরুষ হতে পারেন, কিন্তু আপনার এখনো হয়তো স্ট্রং মাইন্ডটা নেই। স্ট্রং মাইন্ডের জন্য আপনাকে আসলে এই জায়গাটাতে কাজ করতে হবে। আচ্ছা, সে যদি এসব কথা শুনতে না চায়, সে কারণে আপনারা যেটা করতে পারেন সেটা হলো, এই জন্যই বললাম যে তাকে বলা এমন কাউকে দিয়ে, কারণ আমরা জানি যে প্রত্যেকের জীবনেই ক্লোজ সার্কেলের মধ্যে কেউ না কেউ থাকে যার কথা সে শোনে, হ্যাঁ। সেটা হয়তো আপনি না, সেটা হয়তো অন্য কোনো মানুষ, তার কোনো বন্ধু, তার কোনো কলিগ, তার কোনো মানে দূরের কাছে কেউ না কেউ থাকে যার কথা সে আসলে শোনে, মানে কিছুটা হলেও শোনে, কারো কথাই শুনবে না, বা হয়তো তার কোনো বন্ধু বান্ধব হতে পারে। তো তাকে দিয়ে প্রথমত চেষ্টা করে দেখেন যে এই জিনিসটা করানো যায় কিনা, কারণ আসলে একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার বহুদিনের যে চিন্তা চেতনা ভাবনা ধারণা বা যেভাবে সে বেড়ে ওঠে, সেটা আসলে হঠাৎ করে পরিবর্তন করাটা খুব কঠিন, হ্যাঁ। কিন্তু চেষ্টা করা যায় না তা না। এইভাবে আপনি তাদেরকে একটু চেষ্টা করে দেখতে পারেন, যদি না হয় তারপর প্লিজ আমাদেরকে জানান। আচ্ছা, এড়িয়ে যায় সে, হ্যাঁ সুদীপ বাবা। না, তুমি শেষ করো। না, উনি বলছে যে যদি এড়িয়ে যায়, যেহেতু এড়িয়ে যায়, এই জন্যই আপনারা এমন কারোর সাথে কমিউনিকেশন করবেন যাকে সে এড়ায় না। সো একজন মানুষ তো একদম আইসোলেটেড না, না কারো না কারোর সাথে তার একজন কমিউনিকেশন আছে। সো ওই মানুষটাকে খুঁজে বের করা যে কার সাথে উনি কমিউনিকেশন করে ইউজুয়ালি, যার সাথে সে কমফোর্টেবল, হয়তো সেটা ফ্যামিলির মানুষ না, হয়তো সেটা খুব ক্লোজ বন্ধুদের মধ্যে না, নিশ্চয়ই কেউ না কেউ থাকে, কারণ একজন মানুষ একদমই আইসোলেটেড থাকে না। ওই জায়গাটা একটু খুঁজে বের করেন যে এটা করা যায় কিনা, হ্যাঁ। আচ্ছা, তুমি এটা নিয়ে একটু করে একটা স্লাইডে বলছিলে, সেটা হচ্ছে গিয়ে যে টক্সিক পজিটিভিটি জিনিসটাকে একটু ইলাবোরেট করবে?
আচ্ছা, আমি স্লাইডে দেইনি, কিন্তু আমি যে জায়গাটা বলছিলাম যে আমরা অনেক সময় সবসময় বলি যে ইতিবাচক থাকো, ইতিবাচক থাকো, ইতিবাচক, অনেক পজিটিভ থাকতে হবে, অনেক পজিটিভ থাকতে হবে। এটা বলতে বলতে অনেক সময় আমরা জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাই যে যে দিনগুলোতে আমি আসলে ভালো নেই, হ্যাঁ, তখন আমিও আমার থেকে এক্সপেক্ট করতে থাকি, অন্যরাও আমার থেকে এক্সপেক্ট করতে থাকে যে আমি বলবো যে আমি ভালো আছি। হুম, আমি অনেক ভালো আছি, আমার সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। আসলেই তো আমি ভালো নেই। এখন আমি যখন প্রতিদিন প্র্যাকটিস করব যে আমি আজ কেমন আছি, এটা আমার মন যদি বলে যে আমি আজকে তো ভালো নেই, আজকে আমার কোনো কারণে আমার মনটা খারাপ, বা আমার কোনো একটা বিষয় নিয়ে আমার অনেক খারাপ অনুভূতি হচ্ছে, বা আমার দুশ্চিন্তা হচ্ছে বা চিন্তা হচ্ছে, বা আমার একটা কোনো কারো কিছু নিয়ে আমার অপ্রাপ্তি হয়েছে, কত কিছুই তো ঘটতে পারে, বা আমার শরীরটা কোনো কারণে ভালো নেই, তখনও যদি আমার বলতে হয় যে আমি ভালো আছি, ভালো আছি, হ্যাঁ হ্যাঁ আমি অনেক ইতিবাচক, আমি তো বলতে পারবো না কখনো কোথাও গিয়ে যে আমি ভালো নেই, না। তখন আসলে জিনিসটা হয়, মানে পজিটিভিটি এই প্র্যাকটিসটা অনেকটা আমাদের জীবনে একটা বিষাক্ত বিষয় হয়ে যায়। তখন কিন্তু আমরা অনেকে আবার দম আটকে ফেলতে চাই, যে আমাদের সাফোকেটেড লাগে, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে খারাপ লাগতে থাকে। তখন কিন্তু জিনিসটা আমাদের টক্সিসিটির দিকে চলে যায়। যেমন অনেক বিষাক্ত, মানে থাকে না যে বাতাসে আমাদের যেরকম অনেক সাফোকেটেড ফিল হয়, আমরা ঠিক মতো শ্বাস নিতে পারি না, আমাদের ব্রিদিং এ অসুবিধা হয়, ঠিক সেম ফিলিংসটা তখন আমাদের হয় যে আমি তো আসলে বলতেই পারছি না যে আমার আসলে এই মুহূর্তে কি রকম লাগছে, আমি আসলেই আজকে ভালো নেই। এই কথাটা যখন আমি বলতে পারবো, এবং এই কথাটা যখন আমি শুনতে পারার মতো রেডি থাকবো, যে কেউ যদি আমাকে বলে যে আজকে আমি ভালো নেই, আমি যাতে তাতে অবাক হয়ে না যাই, আমি যাতে তাতে সারপ্রাইজড হয়ে না যাই, বা আমার যে এমন কিছু যাতে প্রকাশ না পায়, হ্যাঁ, সেটা যাতে হচ্ছে কি খেয়াল হয়। এই যে এই জিনিসটা কিন্তু আমরা একটু খেয়াল করতে পারি। ঠিক আছে, তো এইটাই আমরা বলি যে আমরা পজিটিভিটি প্র্যাকটিস করব, ঠিক আছে, কিন্তু আমরা যে জিনিসটাকে টক্সিক পজিটিভিটির দিকে নিয়ে না যাই, যেটা আমার ট্রু ফিলিংস, সেটা যদি অ্যাটলিস্ট আমি নিজের সাথে বুঝি। এবং আমার যদি এরকম পিয়ার থাকে, যেরকম আমি জানি যে আইডেন্টিটি ইনক্লুশনে পিয়ার সাপোর্ট গ্রুপ হয়, অ্যাটলিস্ট সেখানে আমি যাতে বলতে পারি যে আমার আসলেই আমার ভালো থাকাটা হচ্ছে না আজকে, বা ভালো নেই আমি। ওই জায়গাটা পজিটিভিটি প্র্যাকটিস করা মানে এটা না যে আমি যেদিন ভালো থাকবো না সেদিনও বলবো যে আমি ভালো আছি, হ্যাঁ। কিন্তু এটাও ঠিক যে আমি এই পাশাপাশি এই চেষ্টাও করব যে সারাক্ষণ শুধু আমি নেতিবাচকতার দিকে আমার মনটাকে ফোকাস করব না। যে জায়গাগুলো, যেহেতু আমরা সবসময় অনেক সময় নিজেদের দোষ বলে বলে আমাদের অনেক অভ্যাস, মানুষ আমাদের দোষ দেখিয়ে দেখিয়ে অভ্যাস, যে আমরা পারি না কি কি, সেই জায়গাগুলোতে অনেক বেশি ফোকাস করে আমাদের ছোটবেলা থেকে। তো সেই জায়গাগুলোতে আমরা এখন ফোকাস করব, যে জায়গাগুলোতে আমরা পারি, এবং যে জায়গাগুলো আমাদের জীবনে হচ্ছে গিয়ে এখন আছে, সেই জায়গাটাতে আমরা একটু প্র্যাকটিস করব। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ শিরোপা। আরেকটা কোয়েশ্চেন এসছে যে আমার পরিচিত একজন কাউন্সিলিংকে মনে করে পাগলের মতন। বলেন আমার জানলা এর কাছে সাহায্য চাইলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু একই সাথে হতাশায় দিন যাপন করে এবং সকলের সাথে বাজে ব্যবহার করে। কিভাবে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারি? থ্যাংক ইউ। এটা ইজ আই থিঙ্ক ইজ মানে কোয়েরি যেটা আমারও আছে, বিকজ অনেক সময় বয়স্ক যারা বা অনেকেই মানে মনে করে যে কাউন্সিলিং এ যাওয়াই মানে হচ্ছে গিয়ে মানে আমার মাথা খারাপ বা আমি পাগল। সো এই জায়গায় একটা কনভিনসিং কোন একটা রেসপন্স দেওয়া ইজ ভেরি হার্ড। হ্যাঁ, so, True. না, এটা সত্য কথা, কিন্তু এটাও ঠিক যে আমরা যদি এভাবে জিনিসটাকে বলি যে কাউন্সিলিং জিনিসটা হচ্ছে কি অনেকটা এটা সাইন্টিফিক, প্রথমত বলতে হবে যে এটা সাইন্টিফিক মেথড, ইটস নট যে শুধু একজন আমাকে, আমরা মনে করি না যে আরে কাউন্সিলিং নিয়ে আমি কি করবো, তার থেকে তো আমি আমার বেস্ট ফ্রেন্ড গিয়ে কথা বলবো, কথা বলে আসলে তো আমার হালকা লাগে এবং আমার ভালো লাগে, আমি চলে আসলাম, আমার আর কাউন্সিলিং লাগবে না। অবশ্যই আমি আমার বন্ধু বান্ধবকে শেয়ার করবো না, কেন করব। কিন্তু আমরা কি খেয়াল করি, আমরা যখন আমাদের কোনো খুব গোপন কথা বা খুব গোপন একটা বিষয় আমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করি, বা কলিগের সাথে শেয়ার করি, বা পিয়ারের সাথে শেয়ার করি, বা ফ্যামিলির মা বাবার সাথেও শেয়ার করি, আমরা কিন্তু পরক্ষণে আবার টেনশনে পড়ে যে এই মনে হয় এটা নিয়ে আমাকে একটা খোঁচা শুনতে হবে, এই মনে হয় কাউকে বলে দিবে, এই যে টেনশনটা আমার থাকে। এবং আসলে সে তো তার মতামত গুলো আমাকে আবার চাপাই দিল, আমাকে একটা জাজমেন্টাল চোখে দেখলো, হ্যাঁ, আমাকে তো ঠিক মতো আসলে খেয়াল করে শুনলো না, তার জায়গাটাই শুধু বললো, হ্যাঁ, কেন আমি খারাপ, বা আমার প্রসেসটা ঠিক ছিল না, সেটা আমাকে বারবার বললো। আমরা যখন কাউন্সিলিং এ যাব, আমাদের কাউন্সিলর কিন্তু আমাদেরকে এগুলো কোনোটাই করবে না।
আমাদের টেনশন থাকবে না বেস্ট ফ্রেন্ডকে বলার মতো যে আসলে এই কথাটা কেউ জেনে যাবে কিনা। 3 নম্বর হচ্ছে যে প্রসেস। এই প্রসেসে অনেকগুলো আমাদের যারা মেন্টাল হেলথের সাথে কাজ করে তারা যেন অনেকগুলো টেকনিক, অনেকগুলো কৌশল, অনেকগুলো অ্যাপ্রোচ ধরন তৈরি হয়। হ্যাঁ, যার ট্রমা থাকে তাকে এক ধরনের সাপোর্ট দেয়, যার ছোটবেলা চাইল্ডহুড ট্রমা থাকে তার এক ধরনের হয়, যার বড়বেলায় ধরেন যে যে অ্যাডাল্টহুডে যেটা বলছে যে তার কোনোভাবেই শুনবে না, কোনোভাবেই আসবে না, এক ধরনের খুবই একটা ধরেন যে খুবই জেদের জায়গায় সে থাকে, কারণ সে কোনোদিন এটা শুনেই নাই। তাকেও তো আমি দোষ দিতে পারি না, কারণ কোনো কিছু শুনেই না, কিভাবে জানবে সে, তার বিশ্বাসটা কিভাবে আসবে। সেই জায়গাটা থেকে এটা কঠিন, কিন্তু এটা আসলেই এখন এটার সময় যে আমরা একটু একটু করে বোঝাবো। আমরা একদিনে তো আমরা সব বোঝাতে চাই, এবং আমরা এমন কোনো কিছু করব না যে আমি আমার সিদ্ধান্তটা আবার তার দিকে চাপিয়ে দিচ্ছি। আমরা অপশন দিয়ে দিব যে কেন এটা করলে তার কোন কোন জায়গাগুলো ফিক্স হবে। যেটা হয়তো সে অনেক সময় দেখি যে বয়স্ক মা বাবা তারা সন্তানকে সব কথা কিন্তু বলতে পারে না। অনেকে আমরা দেখি যে সন্তানরা দেশের বাইরে থাকে, মা বাবা এটা নিয়ে অনেক কষ্ট। আবার ভাবে কি আচ্ছা আমি যে আমার ছেলে মেয়েকে বলি আমার সাথে থাকতে দেশে, তার তো ক্যারিয়ার সমস্যা হবে, তার ফ্যামিলি লাইফ ইস্যু হবে, থাক বলবো না। এই যে তার একটা কষ্ট, এই কথাটা সে কোথায় বলবে? না বলতে পারছে সে পরিবারের কাছে, না বলতে পারে সবচেয়ে ক্লোজ যে তার সন্তানের কাছে। যে যে কষ্টটা, এই জায়গাটা কিন্তু সে বলতে পারে কাউন্সিলরের কাছে এসে। যখন সে বলে, কাউন্সিলর কিন্তু তাকে একটা ডিরেকশন দেয় যে এই জায়গাগুলো দেখেন আপনি, যে জায়গাগুলো উত্তর সে তার নিজের মনের কাছেই তার কাছে আছে, কিন্তু জানে না কিভাবে জিনিসগুলোকে আসলে খেয়াল করবে, খোঁজ করবে বা খুঁজে পাবে। এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু বলতে পারেন যে এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক যেরকম ডাক্তার দেখে রোগীকে সেই রকমই। এবং সেখানে শুধু শুধু মেডিসিন থাকে না, ওষুধ থাকে না, কিন্তু এখানে যে মানে প্রসেসগুলো, মানে পদ্ধতিগুলো, উপায়গুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ওষুধেরই একটা অল্টারনেটিভ উপায়, যাতে মানুষ তার জীবনের যে কষ্টগুলো, খারাপ লাগাগুলো, বা আমি আরো ভালো থাকতে চাই জীবনে, সেই জায়গাগুলোকে ঠিক করতে পারি, সেটাকে আসলে খুঁজে পেতে সাহায্য করে এবং সেই অনুযায়ী তাকে কাজ করতে সাহায্য করে। এভাবে ছোট ছোট ভাবে আসলে বোঝানো, বললাম না বড় হয়ে গিয়ে মানুষকে বোঝানোটা তো একটু কঠিন, বাট এটা আসলে আমরা চেষ্টা তো করতেই পারি সেই জায়গাটা থেকে, কিন্তু আমরাও আবার বোঝাতে গিয়ে নিজের মতামতকে বা নিজেকে আসলে তার উপরে ফোর্স করব না বা চাপিয়ে দিব না, বাট কিছুদিন পর পরই একটা সুন্দর করে রিমাইন্ডার দিব যাতে কেন এটা দরকার। someone said thank you and আমরা আমাদের ওয়েবিনারের শেষের অংশেই চলে এসেছি। It's 4 p.m. আরেকটা কোথায় কোয়েশ্চেন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি এমন হয় যে সকল ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করে, কিন্তু সেটা বুঝতে বা মানতে রাজি নয়, তাহলে কিভাবে তাকে সাহায্য করা যায়? আচ্ছা, যদি অনেকে থাকে নেগেটিভ চিন্তা আসে, একটা হচ্ছে কি সে তার নিজেকে আসলে ঠিক মতো বুঝতে পারে না, তার অনেক অ্যাংজাইটি আছে ডেফিনেটলি যখন মানুষ, এবং কোনো কারণে তার এক ধরনের ইনসিকিউরিটি আছে, তার ইমোশনাল ইনসিকিউরিটি ডেফিনেটলি আছে। যদি সে মানতে রাজি না হয়, তার 3টা বিষয় মেজর এখানটায় আছে। নাম্বার 1, তার অনেক অ্যাংজাইটি আছে, সে অনেক কিছু উদ্বিগ্ন থাকে, সে কোনো কিছু আসলে আস্থা পায় না, আশ্বাস পায় না, যেটা এরকম হতে পারে। সে কারণে কিন্তু সে সারাক্ষণ তার মনটাই এবং তার মানে সেলফ ডাউট আছে যে নিজের ব্যাপারে সে আসলে কনফিডেন্ট না বা আত্মবিশ্বাসী না। এই কারণে কোনো কিছু হওয়ার আগেই আসলে তার মাইন্ডটা অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত চিন্তা থেকে মনটাকে, সব চিন্তাগুলোকে আসলে নেতিবাচক চিন্তার দিকে বা নেগেটিভ থটসের দিকে নিয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে প্রথমত যেটা কাজ করে, তারটা প্রথম তার এংজাইটিটাকে কমাতে হবে। এংজাইটিটা কমিয়ে তার আসলে কোথা থেকে নেগেটিভ থিঙ্কিংটা আসছে, হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল। আপনি শুরুতেই তো আমরা আসলে নেগেটিভ থট গুলোকে বন্ধ করতে পারবো না, আমরা একটু করতে পারি তার আগে অ্যাংজাইটিটাকে অ্যাড্রেস করা, তার অ্যাংজাইটির জায়গাটাকে কমিয়ে নিয়ে আসা, অ্যাংশাসনেস এবং তার অ্যাটাচমেন্ট স্টাইলটা কি রকম সেটাও একটু খেয়াল করতে হবে, তার ইনসিকিউরিটির জায়গাটা কোন জায়গাটাতে, সেটাকে বোঝা। যে আসলে কারণ এক একজন মানুষের
সাথে কারো যদি কেউ যদি খুব অ্যাভয়েডেন্ট হয়, অন্যকে অ্যাভয়েড করে চলে, কোনো কিছুকে খেয়াল না করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে জিনিসটাকে হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে সেই সময়, যে আমি যেটা বলবো সেটাই যে সে শুনবে তা কিন্তু না। তো এক এক মানুষের জায়গাটা এক এক রকম, তো তার পার্সোনালিটি বুঝে এবং একই সাথে তার অ্যাটাচমেন্ট স্টাইলটাকে একটু খেয়াল করে, অনেকগুলো টুলস আছে সেটা দিয়ে এটা খেয়াল করা যায়। খেয়াল করে আসলে তাকে ওই প্রসেসটাকে, তার নেগেটিভ থটগুলোকে পজিটিভ থটের দিকে নিয়ে আসতে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এবং তাকে বলতে হবে একটা দুটো ঘটনা দিয়ে যে যে তুমি বা আপনি যে এই বিষয়গুলোকে ভেবেছিলেন বা ভাবছিলে, বিষয়টা কিন্তু এমন ঘটেনি। ফলে পুরো থটটাই কিন্তু একটা আমাদের নেগেটিভ থট, আমাদের সব মানে পজিটিভ জায়গাগুলো নিয়ে আমরা খেয়াল করি। তুমি যদি একটু পজিটিভ জায়গাটায় ভাবো যে জিনিসটা কোনো ঘটেনি, যে জিনিসটা হয়নি, বা ওই মানুষটা এই কাজটা করেনি। একজন মানুষ খারাপ করলে যে সবাই খারাপ করবে তা তো আর না। একজন মানুষ খারাপ ব্যবহার করছে মানে যে সবাই খারাপ ব্যবহার করে তাও কিন্তু না। তো ওই জায়গাগুলো যদি আপনি একটু একটু করে অ্যাড্রেস করতে পারেন, ওনাকে একটু শেখাতে পারেন, তাহলে হয়তো একটু করে আমরা প্রসেসটা স্টার্ট করতে পারি। এইটুকু আমি যতটুকু আমি প্রশ্ন দেখলাম সেখান থেকে এটুকু আমি বলতে পারি। আর খুব বেশি যে সিভিয়ার ইস্যু থাকে তাহলে অবশ্যই তো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে তাকে নিয়ে যাওয়াটা যেতে পারে। থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন অলরেডি চলে আসছে এর মধ্যে। আমি যদি একজনকে সাহায্য লিখা সাহায্য বা সহ্য করতে চাই, কারণ তার লাইফে খারাপ জিনিস হচ্ছে আর ওই মানুষ আমার বন্ধু হতে চায়, কিন্তু আমি আগের এক্সপিরিয়েন্সে জানি যে আমরা শুধু ঝগড়া করছি আর দুইজন হার্ট হচ্ছি, কিন্তু আমার তাকে আবার সাহায্য করতে ইচ্ছা করছে। তো আমি কি করবো? আই থিঙ্ক সাহায্যই বুঝাইছে সে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রশ্নের জন্য। সো যেহেতু আপনাদের এক ধরনের বিটার সুইট রিলেশনশিপ থাকে, সো এই জায়গাটা থেকে যেটা করতে হবে, আপনাদের খুবই একটা হেলদি বাউন্ডারি মেনটেন করতে হবে। যে আমি তাকে সাহায্য করতে চাই, অবশ্যই আমি তাকে সাহায্য করব যেহেতু আমার করতে ইচ্ছা করছে, এবং আমি জানি যে আমার হার্ট ফিলিংস হয় আমাদের দুই সাইড থেকে। সে কারণে আমরা একটা বাউন্ডারি মেনটেন করব। আমরা একটা বাউন্ডারি সেট করব যে এর বাইরে আমরা আসলে যাব না। এইটুকুই আমি তাকে সাহায্য করতে পারি, এইটুকুই আমি তাকে বলতে পারি, এইটুকুই আমি তাকে এক্সপেক্ট করতে পারি তার কাছ থেকে। এর বেশি কোনো অ্যাকসেপ্টেন্স মানে এক্সপেক্টই করবো না। আমরা দুজন পরস্পরের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা থাকবে না। তো আমরা যদি থাকি না, অনেক সময় আমরা আমাদের যেটা আমাদের সামর্থ্য হয় না, মানসিক সামর্থ্য, যে আমি নিজে ওভারওয়েলমড, আমি কিন্তু আরেকজনকে আসলে তখন নিজে সাহায্য করতে পারবো না। এটা অনেকটা বলে যে খুব বলা হয় যে যারা মেন্টাল হেলথের জায়গা থেকে আমরা শুনি বলি যে অক্সিজেন মাস্ক পরানোর মতো, যে আপনি যখন ফ্লাইটে উঠবেন, যখন কোনো ফ্লাইট সবসময় বলে যে যে কোনো ইনসিডেন্ট দুর্ঘটনা ঘটলে আগে নিজে মাস্ক পরবেন, তারপর পাশের জনকে পরাবেন। ইভেন আপনার মানে যদি বাচ্চা হয় তা তবুও। তো সেই জায়গাটা থেকে আমরা এটা বলতে চাই যে আপনি আগে বাউন্ডারি সেট করবেন। আরেকজন মানুষ কি করবে, কি আচরণ করবে, সেটা তো আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার আচরণ, আপনার থট এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সেই জন্য শুরু থেকে তার সাথে একটা বাউন্ডারি সেট করা, যে কোন কোন টার্মসে আপনারা পরস্পর পরস্পরকে সাহায্য করবেন বা আপনি তাকে সাহায্য করবেন, এবং সেই সাহায্যের জায়গাটা থেকে কোন কোন আচরণকে আপনি মেনে নেবেন, কোন কোন জায়গাগুলোকে আপনি মেনে নেবেন না, কতটুকু আপনি মানুষটার থেকে প্রত্যাশা করবেন এবং কতটুকু মানুষটা আপনার থেকে প্রত্যাশা করবে। মনে হতে পারে যে এটা খুবই কঠিন কাজ, কিন্তু সত্যি কথা, এটা যে অ্যাডাল্টদের বোঝানোর মতো কঠিন কাজ না, এটা খুবই সহজ কাজ। এটা আসলে আমাদের সব সম্পর্ককে অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে যখন আমরা একটা হেলদি বাউন্ডারি সেট করতে পারি যে কোনো সম্পর্কের মধ্যে। আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন, খুবই ইফেক্টিভ এবং খুব কাজ হবে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ রূপা। অ্যান্ড আর কোনো কোয়েশ্চেন্স আমি দেখছি না। সো থ্যাংক ইউ টু এভরিবডি হু পার্টিসিপেটেড। অনেক কোয়েশ্চেন্স এসছে, খুব ভালো লেগেছিল। ইট ওয়াজ ভেরি ইন্টারাক্টিভ। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন শিরোপা অ্যান্ড এভরিবডি হু জয়েন্ট। কারণ মানে আমার তো দিস ওয়াজ অ্যাবাউট কমিউনিকেশন, এবং আমরা তো কমিউনিকেট করার জন্য যে জায়গায় স্ট্রাগল করি সবগুলোই তুমি খুব সুন্দর করে অ্যাড্রেস করছো। সো I hope this will help us communicate better
about mental health এবং আমাদের পরবর্তী যে ওয়েবিনার্স আছে সেগুলো নিয়ে আমরা অনেক ভালোভাবে হয়তো ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো so that everybody can join and participate as well. So if there's no other questions, no other comments, Shirupa, do you have anything to say at the I end? mean, like, thank you very much. Identity inclusion, especially Samsin এবং Sudeep আপনাকে যে for handling this such good I think initiative এবং হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় কথা যে আমরা সবাই কোলাবোরেটিভলি কাজ করতে চাই। আমরা চাই যে আসলে মানুষের মেন্টাল হেলথের জায়গাটা ভালো থাকুক এবং সবচেয়ে যেটা আমরা সবসময় বলি, মনের বন্ধু সবসময় বলে যে মন ঠিক তো সব ঠিক। তো এই জন্যই আমরা আমাদের নিজের যত্ন নিব, সেলফ কেয়ার করব, নিজেকে ভালো রাখবো, তাহলে আমরা আসলে নিজেকেও ভালো রাখতে পারবো, অন্যকেও ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। I really enjoyed the session. Thank you. Thank you, Shirupa. And এখন everybody else can leave, আমাদের সেশনটা শেষ হয়ে গেছে আর yeah